আসসালামু আলাইকুম। তো ফ্রিল্যান্সিং স্পোকেন ইংলিশের আমাদের এটা 13তম ক্লাস। তো 13তম ক্লাসে আমরা দেখব যে কিভাবে একটা কোম্পানিকে জব প্রপোজাল পাঠাতে হয় আমাদের নিজেদের জবের জন্য, আমাদের নিজেদের স্কিলের উপর বেস্ট করে। ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে, আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখেছিলাম কিভাবে আউটসাইড এবং মার্কেট প্লেসে কিভাবে ক্লায়েন্টদেরকে প্রপোজাল পাঠাতে হবে। এখন আমরা দেখবো যে কিভাবে জব প্রপোজাল পাঠাতে হবে একটা কোম্পানিকে, যেই কোম্পানিতে আমরা কি একজন ফেসবুক অ্যাডস এক্সপার্ট হিসেবে অথবা গুগল অ্যাডস এক্সপার্ট হিসেবে অথবা একটা স্পেসিফিক এক্সপার্টাইজ নিয়ে কাজ করব। তো এখন কথা হচ্ছে, আমাদের একটা কোম্পানি জব কেন দরকার, কেন আমরা একটা কোম্পানি জবের জন্য এত চেষ্টা করব, বা আমরা কেন একটা কোম্পানির আন্ডারে কাজ করব। তো প্রথম কথা হচ্ছে, দেখুন আপনি আজ একটা ক্লায়েন্টের $10 কাজ করলেন, আবার 10 দিন পর আবারও একটা ক্লায়েন্টের $20 কাজ করলেন, তবে এটা কিন্তু স্থায়ী না। ঠিক আছে, আমি এখানে লিখে রেখেছি। তাই আপনাকে একটা স্থায়ী একটা স্যালারি দিবে এমন একটা কোম্পানি খুঁজতে হবে, আপনাকে কোম্পানি জবের পাশাপাশি আপনি অন্যান্য কাজ করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে যে আপনি একটা স্থায়ী কাজ করেন, একটা স্থায়ী স্যালারি পান, ওইটা কিন্তু আপনার স্পেসিফিক ভাবে আসছে, তাই না? কিন্তু আপনি যদি কি করেন, যদি একটা স্থায়ী কাজ না পান, যে আজকে $10 কাজ করলেন, কালকে আরেকটা ক্লায়েন্টের $20 কাজ করলেন, আবার 20 দিন পর 30 দিন পর পর এরকম $100-200 কাজ করলেন, এটা কিন্তু স্থায়ী না, তাই না? তো স্থায়ী কাজ করতে হলে আপনাকে একটা কোম্পানি জব দিতে হবে। তো একটা একটা করে চেষ্টা করতে থাকবেন, বিভিন্ন কোম্পানি জব পোস্ট করে, ওই জব পেয়ে আপনি অ্যাপ্লাই করতে থাকেন, একটা যদি লেগে যায় তাহলে তো আপনার কোনো দোষ নেই, তাই না? আপনি তো সারাদিন কাজ করছেন না, আপনি 2 থেকে 3 ঘন্টা তার কোম্পানিটা ম্যানেজ করলেন, তার কোম্পানিটা ম্যানেজ করা হয়ে গেলে তখন আপনি অন্যান্য ক্লায়েন্টের কাজও করতে পারলেন। তো একটা জব প্রপোজাল অবশ্যই রাখতে হয়, অর্থাৎ একটা জবের সাথে কোম্পানির সাথে একটা কাজ করতে হয়। ঠিক আছে, এটা মনে রাখবেন। এখন কথা হচ্ছে, কোন কোন ডকুমেন্টস এবং কি কি রুলস মেনে আমরা একটা জব অফার সেন্ড করতে পারি সেটা দেখবো এখন। ঠিক আছে। তো প্রথমে কথা হচ্ছে, আমাদের একটা জব অফারের জন্য কি কি ডকুমেন্টস আগে থেকে আমাদের রাখতে হবে, অর্থাৎ কি কি ডকুমেন্টস আগে থেকে আমাদের সবকিছু ম্যানেজ করে রাখতে হবে সেইটা দেখবো। তো প্রথমে হচ্ছে, আমাদের একটা কভার লেটার লাগবে। কভার লেটার তো আমরা জানি, তাই না? কভার লেটার বলতে হয় যে আপনাদের যেটা সিভিতে যে কভার লেটারটা থাকে, একটা হচ্ছে কভার লেটার, যে কভার লেটারটা হচ্ছে একটা জব প্রপোজাল লেটার, অর্থাৎ আপনি সেখানে উল্লেখ করলেন যে আপনি কি পোস্ট হিসেবে কাজ করতে চান এবং কিভাবে কাজ করতে চান, কোথা থেকে শুনেছেন, কিভাবে আপনি এই জবের অ্যাপ্লাইটা করবেন, এভরিথিং আপনি ডিটেলস কোথায় উল্লেখ করবেন, কভার লেটারে উল্লেখ করবেন। তো এটা কভার লেটার লেখার নিয়ম অনেক আছে ইউটিউবে, আপনারা কিভাবে লিখতে হবে একটা স্পেসিফিক ইয়ের উপরে, আপনার স্কিলের উপরে, সেটা এখানে আপনি দেখতে পারবেন, ইউটিউবে আছে। বা আপনারা যদি চান যে আমরা কিভাবে কভার লেটার লিখি, তাহলে সেই বিষয়ে একটা ভিডিও বানিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে। তারপরেও আমি এখানে নিচে অনেকগুলো কভার লেটারের আপনার ইয়ে দিয়ে রেখেছি, এক্সাম্পল দিয়ে রেখেছি, যেখানে নিচে আমি দিয়েছি এক্সাম্পল, সেগুলো আমরা একটা একটা করে দেখবো। ঠিক আছে। আচ্ছা, তো তারপর কথা হচ্ছে কি, আমাদের একটা রিজম অর সিভি লাগবে। এটা হচ্ছে কারিকুলাম ভিটা, কভার লেটার আলাদা, কারিকুলাম ভিটা আলাদা। ঠিক আছে। কভার লেটার হচ্ছে একটা রিজম, যেখানে আপনি একটা পিডিএফ ফাইল ওপেন করবেন, যে পিডিএফ ফাইলে আপনি উল্লেখ থাকবে, আপনার ছবি থাকবে, আপনার স্কিল থাকবে, আপনার এডুকেশন থাকবে, আপনার ব্যাকগ্রাউন্ড নলেজ থাকবে, আপনার রিলেভেন্ট স্কিল থাকবে, ওয়ার্ক হিস্টোরি থাকবে। ঠিক আছে, সেটা হচ্ছে কি আপনার রিজম অর সিভি বলা হয়। ঠিক আছে, ওইটার ভিতরে। তারপর হচ্ছে পোর্টফোলিও, যদি আপনার সম্ভব হয়, আপনি আগে কোনো ক্লায়েন্টের সাথে কাজ করেছেন, সেই ক্লায়েন্টের কাজের একটা প্রুফ আপনি পোর্টফোলিও হিসেবে আপনি কি করতে পারেন, এখানে লিঙ্ক করিয়ে দিতে পারেন। অথবা আপনার যদি একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকে, তাহলে ওই পোর্টফোলিও ওয়েবসাইটের লিঙ্কটাও দিতে পারেন। এইটা আপনাকে ভিজুয়াল এভিডেন্সের একটা সূত্র দিবে। ঠিক আছে, এটা আপনাকে খুবই সাহায্য করবে। পোর্টফোলিও ওয়েবসাইট খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কাজের জন্য, তবে এতটা গুরুত্বপূর্ণ না যে পোর্টফোলিও ওয়েবসাইট ছাড়াও আমরা কিন্তু কাজ নেই। তবে আমার পোর্টফোলিও ওয়েবসাইট আছে, আমরা বানিয়ে নিয়েছি নিজের ডোমেইন দিয়ে। আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন, বেশি খরচ লাগে না, 1000 টাকা লাগে একটা ডোমেইন 1 বছরের জন্য। ওকে। তারপর হচ্ছে সার্টিফিকেশন। আপনি যদি কোনো একটা প্রতিষ্ঠান থেকে আপনি যে স্কিলটা অর্জন করেছেন, সেটা শিখেছেন যে একটা প্রতিষ্ঠান থেকে, সেই প্রতিষ্ঠান থেকে যদি আপনি একটা সার্টিফিকেট পান, বা আপনি যদি গুগলের সার্টিফিকেট বা আপনি ফেসবুকের ব্লুপ্রিন্ট সার্টিফিকেট বা এগুলো যদি আপনি নিতে পারেন, তাহলে ওই সার্টিফিকেটটা আপনাকে সাহায্য করবে যে না, সে একজন সার্টিফাইড অ্যাডস এক্সপার্ট, সার্টিফাইড ফেসবুক এক্সপার্ট। এটা আপনাকে সাহায্য করবে যে আপনাকে আইডেন্টিফিটা চেনাতে। ঠিক আছে, আপনাকে একটা প্ল্যান দিতে, আপনাকে একটা ক্রিয়েটিভিটি আপনার এই সবার সামনে আপনাকে সাহায্য করতে। ঠিক আছে, এটা কিন্তু আপনাকে অনেক অনেক সাহায্য করবে, এটা মনে রাখবেন। তারপর হচ্ছে রেফারেন্স। রেফারেন্স হচ্ছে, আপনি যদি প্রিভিয়াস কোনো ক্লায়েন্টের সাথে কাজ করে থাকেন, সেই ক্লায়েন্টকে আপনি কি করতে পারেন, এই কোম্পানির মিটিং যখন করবেন তখন তাকে ডেকে এনে বলতে পারেন যে তুমি আমার একটু রেফারেন্স করে দাও, আমি তোমার সাথে কিরকম কাজ করেছি, কিরকম ভালো তোমাকে অফার দিয়েছি, কিরকম ভালো তোমাকে রেজাল্ট এনে দিয়েছি, তুমি যদি একটু ডিটেলসে বলতে, তাহলে আমাকে ওই জবটা নিতে অনেকটা সাহায্য করবে। এটা যদি বলতে পারেন। আবার যদি আপনার অনেক কোনো ওয়ার্ক কলিগ থাকে, তাদেরকেও অ্যাড করাতে পারেন। ওয়ার্ক কলিগ বলতে যদি না থাকে, কেউ যদি ইংরেজিতে দক্ষ না হয়, তাকে দরকার নেই, আমাদেরকে দেখবেন, আমরাও আপনার
মিটিংয়ে জয়েন হবো, মিটিংয়ে জয়েন হয়ে আমরা তাকে সাজেস্ট করবো যে আপনাকে নেওয়ার জন্য, আপনি একজন ভালো এক্সপার্ট, আমরা এটা বলবো যে আপনি একজন ভালো এক্সপার্ট, আপনি আমাদের অ্যাড সেট আপ করে দিয়েছেন, আমরা আমাদের যে রানিং ক্যাম্পেইনগুলো আছে সেটা আমি আপনার বলে চালিয়ে দেবো যে আপনি এটা আমাকে সেট আপ করে দিয়েছেন, তো যদি সমস্যা হয় কখনো আমাদেরকে বলতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন। টার্মস এন্ড কন্ডিশনটা কি? টার্মস এন্ড কন্ডিশন সেটা আপনার নিজের টার্মস এন্ড কন্ডিশন, অর্থাৎ আপনি কিভাবে আপনার পেমেন্ট গ্রহণ করেন, কিভাবে আপনার পেমেন্ট ডিটেইলস দেন, কি কি প্রাইসে আপনি পেমেন্ট গ্রহণ করেন, আপনার প্যাকেজ কি, আপনি কোন কোন সার্ভিসের জন্য কত ডলার পে করতে হবে আপনাকে, সবকিছু আপনাকে এখানে বলে দেবেন। তারপর আপনার প্রজেক্টের মাইলস্টোন কি, আপনি প্রজেক্ট মাইলস্টোন বলতে আপনি শুরু থেকে কিভাবে শেষ করবেন সেটা, এভরিথিং, ঠিক আছে। এটা ছিল আমাদের কি ডকুমেন্টস রিলেটেড। এই ডকুমেন্টসগুলো আমাদের অবশ্যই কি করতে হবে, উল্লেখ করতে হবে আমাদের কোথায়, আমাদের একটা জব লেটার বা আমাদের একটা জবের জন্য যে অ্যাপ্লাই করব সেই ডকুমেন্টসগুলো, যা যা প্রয়োজনীয় ডকুমেন্টস, এগুলো সব কিছু অবশ্যই আগে ম্যানেজ করে তারপর আপনি কি যাবেন, জবে অ্যাপ্লাই করতে যাবেন, ওকে, এর আগে না। তারপর হচ্ছে রুলস অ্যান্ড গাইডলাইন্স, অর্থাৎ কি কি রুলস মেনে আপনি একটা জবের জন্য অফার করবেন। আপনার যে একটা জব দিয়ে দিল, জবের অফার দিল, এখন জবটা আপনি গিয়ে দেখলেন না, তাদের পলিসিগুলো পড়ে দেখলেন না, তাদের কি কি বলেছে সেগুলো কিছু পড়ে দেখলেন না, সরাসরি গিয়ে কি করে দিলেন, আপনি অ্যাপ্লাই করে দিলেন, এটা হবে না। অবশ্যই আপনাকে জানতে হবে তারা কি লিখেছে, তারা কি কাস্টমাইজ করেছে, তারা কি চাচ্ছে, তারা কি ল্যাঙ্গুয়েজে আপনাকে চাচ্ছে, তারা আপনার জন্য আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজে দক্ষ, তারা কোন কোন ল্যাঙ্গুয়েজ চাচ্ছে, সেগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। তো প্রথম হচ্ছে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য জব পোস্টিং বিফোর সাবমিটিং ইউর প্রপোজাল, থ্রুআউটলি read the job posting to ensure you fully understand the client's requirement, tailor your proposal to address their specific need. এটা বলেই তো দিলাম যে আপনাকে অবশ্যই পড়ে জানতে হবে যে আসলে তারা কি চাচ্ছে আপনার কাছে, কোন কোন রিকোয়ারমেন্টগুলো চাচ্ছে, কোন কোন প্রয়োজনীয়তাগুলো চাচ্ছে, সেগুলো আগে নোট করে তারপর আপনি সেগুলো শিখে বা সেগুলো আপনি পারবেন কিনা জেনে বুঝে তারপর অবশ্যই তাদেরকে জবটা অ্যাপ্লাই করতে হবে, ওকে। তারপর হচ্ছে কাস্টমাইজ ইউর প্রপোজাল, অ্যাভয়েড সেন্ডিং জেনারিক প্রপোজাল, ইচ প্রপোজাল শুড বি কাস্টমাইজ টু দ্য জব এট হ্যান্ড, শোকেজিং হাউ ইউর স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যালাইন উইথ দ্য ক্লায়েন্টস রিকোয়ারমেন্ট। এখন দেখেন জব পোস্ট করবে হাজারো ক্লায়েন্ট, এখন সবার জন্য আপনি হাজারো ক্লায়েন্ট আপনার জব পোস্ট করতেছে, এখন আপনি কি করলেন, সবাইকে একটা স্পেসিফিক জব বানিয়ে রাখলেন, জবের সবকিছু বানিয়ে রাখলেন, এখন কি করলেন, ওইটাই সবাইকে কপি পেস্ট করে আপনি বারবার দিয়ে দিচ্ছেন, না এটা হবে না। আপনাকে প্রত্যেকটা জবের জন্য আলাদা ভাবে শোকেস করতে হবে সবকিছু। আপনি প্রত্যেকটা জবের জন্য আলাদা ভাবে প্রপোজালটাকে কাস্টমাইজ করবেন। একজনকে একটা দিয়েছেন, আরেকজনকে আরেকটু কাস্টমাইজ করে দেন, আরেকজনকে দিয়েছেন আরেকটু কাস্টমাইজ করে দেন, দেখবেন এইভাবে আপনার দক্ষতা বাড়বে এবং আপনি প্রত্যেকবারই ভিন্ন রকমের কি করতে পারতেছেন, প্রপোজাল লিখতে পারতেছেন, তাই না। আপনি যদি সে কি করেন, সবার জন্য একটাই দিয়ে দেন, তাহলে কিন্তু এটা হবে না, সবার জন্য আলাদা ভাবে দিবেন। এগুলো কিন্তু আমি খুবই নিজের এক্সপার্টাইজ থেকে আমি এগুলো বলছি, এগুলো সবকিছু কিন্তু এখানে আমার নিজের ভাবে লেখা, ঠিক আছে। তো অবশ্যই কি করবেন, নিজে প্রত্যেকটা প্রপোজাল 100 জনকে পাঠান, 100 জনকে 100 রকমের প্রপোজাল পাঠান, এটা জবের জন্য, ঠিক আছে। জবের জন্য অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, কারণ জব খুবই আপনাদের জন্য খুবই কাজে লাগবে। তো এটা বলে দিলাম কি, যে জবের জন্য যদি কারো কাছ থেকে জব নিতে চান, তাহলে কোনো কোম্পানি থেকে জব নিতে চান, তো অবশ্যই আপনার কি হবে, এটা নিয়ে নেবেন যে যেই জবটা আপনাকে কাজে লাগবে, সেই জবের জন্য অবশ্যই আপনাকে প্রত্যেকটা কাস্টমাইজ করতে হবে প্রত্যেকটা প্রপোজালকে কাস্টমাইজ করতে হবে, একটা ভিন্ন হয়, যাতে একটা প্রপোজালের সাথে যাতে আরেকটা প্রপোজাল না মিলে, মনে রাখবেন। তারপর হচ্ছে ডেমনস্ট্রেট ইউর এক্সপার্টাইজ, provide clear and relevant example from your portfolio or work history that demonstrate your expertise and ability to deliver on the project। অর্থাৎ আপনি যে এক্সপার্টাইজগুলো ক্লিয়ারলি আপনি এখানে শো করেছেন, এগুলো তো অবশ্যই আপনার এক্সপার্ট হতে হবে। এগুলো আপনাকে যখন এগুলোর বিষয়ে যে এক্সপার্টগুলো বলেছেন যে আপনি ফেসবুক অ্যাডসের উপর এক্সপার্ট, অবশ্যই আপনাকে ফেসবুক অ্যাডসের উপরই পোর্টফোলিও শো করাতে হবে তাদেরকে। আপনি যেই বিষয়ে তাদের কাছে অ্যাপ্লাই করবেন কাজের, সেই বিষয়েরই পোর্টফোলিও আপনি এখানে কি করবেন, এক্সাম্পল হিসেবে দেবেন। এখন ধরেন আপনি ফেসবুক অ্যাডসের উপর এক্সপার্ট, আপনি দিয়ে দিলেন গুগল অ্যাডসের পোর্টফোলিও, এটা হবে না। গুগল অ্যাডসের মানে মিক্সিং করে দিলেন, ফেসবুক অ্যাডসেরও দিলেন এবং সাথে গুগল অ্যাডসেরও দিলেন, না, যেই বিষয়ে এক্সপার্ট সেই বিষয়ে দেওয়ার চেষ্টা করবেন। তারপর হচ্ছে প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ, ইউজ এ প্রফেশনাল অ্যান্ড কর্টিয়াস ল্যাঙ্গুয়েজ ইন ইউর প্রপোজাল। অর্থাৎ প্রফেশনাল বলতে বোঝায় যে আপনি যে লেখাগুলো লিখলেন, আপনার প্রপোজালে যে লেখাগুলো লিখলেন, সেগুলো অবশ্যই আন্ডারস্ট্যান্ডিং হতে হবে, গ্রামাটিক্যাল হতে হবে, গ্রামাটিক্যাল কোনো ভুল থাকা যাবে না, মানে গ্রামাটিক্যাল কোনো ভুল থাকা যাবে না, এবং অবশ্যই বোঝার মতো হতে হবে, এবং অবশ্যই প্রফেশনাল হতে হবে। যেই ল্যাঙ্গুয়েজগুলো আপনি এখানে ইউজ করেন, বারবার এগুলো পড়ে দেখবেন যে আসলে আমার লেখাগুলো ঠিক আছে কিনা, কোনো জায়গায় গ্রামাটিক্যাল ভুল আছে কিনা, ল্যাঙ্গুয়েজটা কেউ আন্ডারস্ট্যান্ড করতে পারবে কিনা, মানে খুবই কঠিন কিনা ওয়ার্ডগুলো, এগুলো দেখে নেবেন, ঠিক আছে। তারপর হচ্ছে ক্ল্যারিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি, বি ক্লিয়ার অ্যান্ড সার্ভিস। অবশ্যই আপনি যেই সার্ভিসটা দিচ্ছেন সেই সার্ভিসের সম্পর্কে আপনি অবশ্যই ক্লিয়ারলি আপনার থাকতে হবে যে আপনি আসলে এটা দিতে পারবেন, কোন জায়গায় আটকে যাবেন সেটা হবে না, ঠিক আছে।
কস্ট এন্ড টাইমলাইনস, আপনি কত টাকা কস্ট করবেন এই এর জন্য। আপনি একটা সার্ভিস নিচ্ছেন, আপনি ফেসবুকে অ্যাডস দিচ্ছেন, এখন ক্লায়েন্ট আপনার ফেসবুকের অ্যাডস বাজেট দিয়ে দিল, আপনি এই অ্যাড বাজেটের ভিতরে আপনি ভালো তাকে রেজাল্ট এনে দিবেন। এখন আপনাকে দিল $500 অ্যাড বাজেট, আপনি কি করে দিলেন, তার খরচ করে ফেলেন $600 $700, তাহলে এটা কিন্তু হবে না। অবশ্যই যেই জবানে থাকবেন সেই জবানে থাকার চেষ্টা করেন, ওই জবানে ভালো একটা রেজাল্ট এনে দেওয়ার চেষ্টা করেন। মেক শিওর দ্য ক্লায়েন্ট নোজ হোয়াট টু এক্সপেক্ট ইফ দে হায়ার ইউ। আপনাকে অবশ্যই ক্লায়েন্টকে বোঝাতে হবে যে আপনি আসলেও একটা হায়ার করার মতো লোক, আপনি আসলে তারা যেটা চাচ্ছে আপনি সেই রকমই লোক, এবং আপনি সেই সার্ভিসটাই তাকে দিতে পারবেন। অফার এ কম্পিটিটিভ প্রাইস, অবশ্যই কম্পিটিটিভ প্রাইস এটা কি বলতে, দেখেন রিসার্চ দ্য মার্কেট রেটস ফর দ্য টাইপ অফ ওয়ার্ক ইউ আর প্রপোজিং এন্ড অফার এ কম্পিটিটিভ বাট রিজনেবল প্রাইস, বি প্রিপেয়ার টু জাস্টিফাই ইউর রেট। এটা দ্বারা বোঝানো হয়েছে আপনি যদি কোনো ক্লায়েন্টের কাছে অফার পাঠাচ্ছেন, জব অফার পাঠাচ্ছেন, এখন ক্লায়েন্ট আপনাকে বলে যে তোমার মান্থলি চার্জ কত নিতে চাও, তাহলে এখন আপনি বলে দেন যে আমি $1000 চাই, এটা হলো ফেসবুক অ্যাডস এটা মার্কেটে এসে যদি এখন মার্কেট রিসার্চ করতে গিয়ে দেখে যে ফেসবুক অ্যাডস সার্ভিস দিচ্ছে মানে $200 থেকে $300, তখন আপনি চেয়ে বসলেন $1000, এটা অন্যরকম হয়ে গেল না। তো অবশ্যই ক্লায়েন্টকে মার্কেট রিসার্চ করে, অবশ্যই মার্কেট রিসার্চ করে আপনার নিজের মান্থলি, তারা মান্থলি কত চার্জ করতেছে সেই মার্কেটগুলো রিসার্চ করে করে আপনার নিজের একটা দাম নির্ধারণ করবেন, এবং সেটা যাতে অবশ্যই রিজনেবল হয়, অর্থাৎ ক্লায়েন্টের বোধগম্য হয়, ক্লায়েন্ট যাতে সেটা নিতে পারে। ঠিক আছে, ক্লায়েন্ট যাতে, দেখেন যারা বিজনেস করে তারা কিন্তু আহামরি বড় লোক বা এই হ্যান ত্যান কিছু না, তারা একটা শর্ট প্রাইসের ভিতরে সবকিছু ম্যানেজ করতে চায়। অবশ্যই তাদেরকে রিজনেবল প্রাইসের ভিতরে সবকিছু করার চেষ্টা করবেন বা সবকিছু করে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, তারপর হচ্ছে এঙ্গেজ উইথ দ্য ক্লায়েন্টস। এটা কি বোঝানো হয়েছে, এঙ্গেজ উইথ দ্য ক্লায়েন্টস বলতে শো এনথুসিয়াজম এন্ড ইন্টারেস্ট ইন দ্য প্রজেক্ট। অবশ্যই আপনি ক্লায়েন্টের প্রজেক্টটাকে এমন ভাবে এমন ইম্পর্টেন্স দেখাবেন যে এটা আসলে আমার জীবনে লাইফ টাইম একটা প্রজেক্ট, এমন ইন্টারেস্ট দেখাবেন, মানে ক্লায়েন্টকে ইন্টারেস্ট দেখে এমন আগ্রহ, এমন জিনিস দেখাবেন যে বলবেন যে আপনি সে কথা বলার সাথে সাথে আপনি সেটা রেসপন্স করতেছেন, সাথে সাথে মনে করেন যে আপনি সেটার উপর একটা ভালো একটা ইন্টারেস্ট জানাচ্ছেন। মানে এমন ভাবে ক্লায়েন্টকে ইমপ্রেস করতে হবে যেন ক্লায়েন্ট বুঝতে পারে যে না, সে আমার কাজটার প্রতি খুবই ইন্টারেস্টেড এবং খুবই আগ্রহী, সে ভালো একটা রেজাল্ট এনে দিতে পারবে। অবশ্যই এইভাবে ক্লায়েন্টের সাথে কি করতে হবে, এঙ্গেজড হতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে রেসপেক্ট ডেডলাইন। If the job posting has a submission deadline, respect it. Late proposal are often ignored. অর্থাৎ এটা বোঝানো হয়েছে যে আপনি যদি দেখেন যে একটা প্রপোজাল এখন 6টা বাজে, এখন কয়টা বাজে, 12টা বাজে, এই 12টা বাজে আপনি কি করলেন, প্রপোজাল দেখলেন যে একটা প্রপোজাল সেন্ড করলো কেউ, অর্থাৎ একটা ক্লায়েন্ট পোস্ট করলো যে এই প্রপোজালটা আমি দুপুর 12টা বাজে পোস্ট করলাম। তো পোস্ট করার পর এখন ক্লায়েন্ট বললো যে দেখি কারা কারা আমার এটাতে অ্যাপ্লাই করে। এখন আপনি পোস্টটা দেখেছেন, পোস্টটা দেখার পর কি হলো, আপনি বললেন যে না, আমি এখন এটার অ্যাপ্লাই করবো না, আমি এটা রাতে বা পরশুদিন বা 2 দিন পর করবো। এখন 2 দিন পর করতে করতে আপনারা দেখবেন যে আপনার করার আগে কিন্তু আরো 100 জন করে ফেলেছে, এটার অ্যাপ্লাই করে ফেলেছে জবের জন্য। তো এখন কি হবে, আপনার ওই 100 জনকে দেখার সুযোগ আছে ক্লায়েন্টের নেই। তো অবশ্যই ডেডলাইনস গুলো যেগুলো আছে এগুলো রেসপেক্ট করতে হবে। যখন দেখবেন যে প্রপোজাল সেন্ড করেছে, প্রপোজাল পোস্ট করেছে, সাথে সাথে চেষ্টা করবেন যে আপনার প্রপোজালটা 1 থেকে 10-এর ভিতরে যাতে থাকে। আপনার প্রপোজালটা ক্লায়েন্টের কিন্তু 1 থেকে 10-এর ভিতরে প্রপোজাল যেগুলো আছে সেগুলো দেখে তাদের মধ্যে বিচার করে যেটা আপনার ভালো লাগবে, ক্লায়েন্টের ভালো লাগবে, সেইটাই আপনাকে অবশ্যই সেই ক্লায়েন্ট আপনাকে রিপ্লাই করবে এবং আপনাকে কাজের জন্য অ্যাপ্লাই করবে এবং আপনাকে কাজের জন্য নিয়োগ দিবে। ঠিক আছে, এটা মনে রাখবেন। অবশ্যই লেট প্রপোজাল আর অফেন ইগনোরড, এখানে কিন্তু আমি একটা কথা বলে দিয়েছি, কখনো লেট প্রপোজাল পাঠাতে যাবেন না। যদি দেখেন যে ওখানে প্রপোজাল 50 জনের উপরে হয়ে গেছে, তো ওখানে প্রপোজাল পাঠানোর দরকার নেই। ঠিক আছে, তারপর হচ্ছে ফলো প্ল্যাটফর্ম গাইডলাইন্স, অর্থাৎ যেই প্ল্যাটফর্মে আপনি কি করতেছেন, প্রপোজাল জব প্রপোজাল সেন্ড করতেছেন বা কোম্পানি জব প্রপোজাল সেন্ড করতেছেন, যদি ফেসবুক হয়, তারপর যদি গুগল হয়, বা আপনি যদি ফাইবার আপওয়ার্কে হয়, যেখানে আপনি পাঠান সেগুলো রুলস গুলো বা আবার গাইডলাইন গুলো পড়ে নেবেন। তারপর হচ্ছে মেইনটেইন প্রফেশনালিজম, অবশ্যই আপনি নিজেকে এমন ভাবে প্রেজেন্ট করবেন যেন আপনি একজন প্রফেশনাল। অবশ্যই ক্লায়েন্টকে বোঝাতে হবে যে আপনি একজন প্রফেশনাল, এবং আপনি যে ভিডিও কলে যখন আপনি তাকে মিটিং এ সবকিছু বোঝাবেন, তখন আপনি অবশ্যই নিজের একটা, যেই বললাম যে মাইক্রোফোন, তারপর আপনি আগের ক্লাসে কিন্তু এগুলো বলেছি যে আগের ক্লাসগুলো যারা দেখেননি সবকিছু জেনে নেবেন যে ক্লায়েন্টের সাথে কাজ করার, কথা বলার আগে, ভিডিও কলে কথা বলার আগে কি কি জিনিসগুলো আমাদের আগে থেকে রেডি রাখতে হবে। আর অবশ্যই ছেঁড়া জামা, খালি গায়ে এগুলো কিন্তু এইভাবে কিন্তু বসা যাবে না। আপনি ঘরে আছেন তো কি
খালি গায়ে বসা যাবে না, একটা শার্ট পরতে হবে অবশ্যই। টি শার্ট পরেও ক্লায়েন্টদের সামনে বসা যাবে না, শার্ট পরে বসবেন। এবং বেশিরভাগ চেষ্টা করবেন একটা মনে করেন যে একটা গ্লাস, সানগ্লাস মানে চশমা ব্যবহার করতে, সাদা সানগ্লাস। আবার যে কালো সানগ্লাস এগুলো ফ্যাশনের জন্য, ওগুলো না। ওইগুলো থেকে ক্লায়েন্ট বুঝবে যে আপনার কি না, আপনি আসলে প্রফেশনাল কাজ করেন। তাহলে ঠিক আছে, মানে আমরা যেরকম একটা গ্লাস ব্যবহার করি, সাদা গ্লাসগুলো আছে না, আমরা যেরকম যারা যেমন মনে করেন চোখে সমস্যা হয় তারা যখন গ্লাস নেয়, তো আপনি পাওয়ার কম এরকম একটা চশমা নিয়ে নেবেন, নিয়ে তার সামনে বসবেন। তাকে এমনভাবে কথাগুলো বোঝাবেন যেন আপনি একজন প্রফেশনাল, আপনার প্রফেশনালিজমে খুবই ভালো দক্ষতা আছে, এটা মনে রাখবেন। ঠিক আছে, তো ক্লায়েন্টকে আপনি যখনই ইন্টারেকশন করতে পারবেন তখনই ক্লায়েন্ট আপনাকে প্রফেশনাল মনে করবে। তো প্রফেশনালিজম ইজ এ বিগ ডিল। ঠিক আছে, তো প্রফেশনাল ফর এ রিমোট মানে সরি প্রপোজাল ফর এ রিমোট ফেসবুক অ্যাডস ম্যানেজার পজিশন। দেখেন এখানে আমি কিছু প্রপোজাল দিয়ে রেখেছি, দুইটা প্রপোজাল দিয়েছি যে এই প্রপোজালগুলো আপনারা কিভাবে সেন্ড করবেন। যদি আপনি ফেসবুকের উপর এক্সপার্ট হন তাহলে ক্লায়েন্টদেরকে কিভাবে আপনি এই তাদের পজিশনের জন্য, অর্থাৎ ফেসবুক অ্যাডস ম্যানেজার পজিশন হতে পারে, বা ফেসবুক অ্যাডস স্পেশালিস্ট পজিশন হতে পারে, ফেসবুক পিক্সেল এক্সপার্ট হতে পারে, যেই বিষয়ে আপনি কি করেন একটা প্রপোজাল সেন্ড করবেন। আসলে প্রপোজালগুলো কিরকম হয়, প্রথমে সাবজেক্ট থাকবে, সাবজেক্টটা হবে কি সাবজেক্ট মানে কোন বিষয়ে আপনি কি করতে চাচ্ছেন, আপনি প্রপোজাল সেন্ড করতে চাচ্ছেন। তারপর হচ্ছে আপনি ডিআর হায়ারিং ম্যানেজার নেম, অর্থাৎ যার কাছে আপনি যে ক্লায়েন্টের নামটা এখানে লিখবেন, যে হায়ারিং ম্যানেজার নেম বলতে আপনি ক্লায়েন্টের নামটা এখানে লিখবেন। লেখার পরে এখানে যেই দেখেন আমি যেই প্রপোজালটা লিখেছি এটা ফেসবুক অ্যাডস ম্যানেজারের উপর, এখানে যা লিখে রেখেছি কেউ যদি চান এখান থেকে এটা কপি করে নিতে পারেন। পরে শেষে এসে আপনার কি করে দিতে পারেন, আপনার নিজের নামটা এখানে ইউর নেমের জায়গায় আপনার নিজের নামটা দিবেন। ঠিক আছে, তারপর হচ্ছে প্রপোজাল ফর এ রিমোট সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং স্পেশালিস্ট। বলেছিলাম না আমি কিন্তু এখানে সবটা ফেসবুকের উপর কাজ করে বিদায় ফেসবুকের বিষয় দিয়েছি। তো যারা প্রপোজাল রিমোট কাজ করবেন, মানে রিমোট কাজ কি বোঝায় এটা আরেকটু বুঝিয়ে দিই। রিমোট কাজ হচ্ছে মনে করেন যে আপনি ঘরে বসে অন্যান্য বিদেশি কোনো ক্লায়েন্টের কোম্পানিতে কাজ করতেছেন, কোম্পানিতে জব করতেছেন, এটাকে বলা হয় রিমোট জব বা রিমোট ওয়ার্ক। ঠিক আছে, মনে রাখেন। তো সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং স্পেশালিস্ট হিসেবে যদি কাজ করতে চান তাহলে আপনার কি কি দরকার বা কি কি উল্লেখ করবেন আপনার প্রপোজালে। তো প্রথম হচ্ছে ডিআর হায়ারিং ম্যানেজার নেম, এখানে আপনার অবশ্যই ক্লায়েন্টের নাম। তারপর এখানে দেখেন এই যে সোশ্যাল মিডিয়া পজিশন অ্যাট কোম্পানি নেম, এই জায়গায় কোম্পানি নেমের জায়গায় ক্লায়েন্টের যে কোম্পানি এই কোম্পানি নেমটা দিয়ে দিবেন। অর্থাৎ কোথায় কোথায় আপনার ব্র্যাকেট আছে, ব্র্যাকেটে কি কি দরকার সেগুলো আপনারা একটু দেখে দেখে নিয়ে নেবেন। তারপর এখানে শেষে ইওর নেমের জায়গায় আপনার নাম দিয়ে দিবেন, শেষ। তো আশা করি আপনারা জব অফার কিভাবে করতে হয়, জব অফারের জন্য আপনারা কিভাবে কি করতে পারেন সবকিছু এখানে দেওয়া আছে, বলতে পারেন যে সব পারবেন ইনশাআল্লাহ। তারপর হচ্ছে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই যে এখানে আপনারা যদি কোনো সমস্যায় পড়ে যান, তো দেখেন আমাদের কোম্পানির নাম কিন্তু রক্সেমি। ঠিক আছে, এই কোম্পানিটা আপনারা যদি ফেসবুকে গিয়ে রক্সেমি লার্ন ফ্রম দ্য এক্সপার্ট লিখেন, যে আপনাদের ফেসবুকের আমি এখানে বলে দিই যে আমাদের ওয়েবসাইট আছে www.roxemy.com, আমি এখানে দিয়ে দিচ্ছি roxemy.com। তারপর হচ্ছে আমাদের ফেসবুক আছে, ফেসবুকে আপনারা এই লিঙ্কটা থেকে সরাসরি যেতে পারবেন। সরাসরি আমি এখানে যদি দেই facebook.com/roxemy। তারপর আছে আমাদের গ্রুপ আছে, গ্রুপের সাথে আপনারা সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন আমাদের গ্রুপে কন্ট্যাক্ট করলেও হবে। ঠিক আছে, তো আমি এটাকে কপি করলাম, আমাদের গ্রুপের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের গ্রুপ লিঙ্ক, গ্রুপ রক্সেমি। ওকে, তো এই গ্রুপে দেখবেন সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবং সরাসরি আমাদের সাথে বলতে পারবেন, যা যা সমস্যা করবেন সরাসরি আমাদের সাথে বলবেন। তারপর এখানে আমার নিজস্ব আইডি আছে, সায়েম তালুকদার আমার আইডি, ওইখানে আপনি দেখবেন যে আমাকে সরাসরি প্রশ্ন করতে পারবেন যে আপনি কোথায় কোন সমস্যায় পড়েছেন। তারপর এখানে আপনাদের সাপোর্ট টিমে আরো অনেকে আছে, ওদেরকে মেসেজ করবেন যে আপনার আসলে কোন সমস্যা, কোথায় সমস্যা, কিভাবে কি করতে হবে। আপনি যে কোনো সমস্যায় পড়বেন আমাদেরকে অবশ্যই জানাবেন। ঠিক আছে, জানিয়ে তারপরেই কাজ করবেন। আর যা যা দরকার, যত সাপোর্ট দরকার আমাদেরকে জানান। আর এই ফাইলটা আপনি ওইখানেই পাবেন, আমাদের ফেসবুক গ্রুপে পাবেন। আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নিন। আমাদের এই যে এখানে যত ইংলিশ কোর্সে যতগুলো ফাইল আছে আমি আপনাদেরকে যদি দেখাই, এখানে ইংলিশ কোর্সের 4টা ফাইল আছে। এই 4টা ফাইল আপনারা পাবেন কোথায়, আমাদের ফেসবুক গ্রুপে গিয়ে একটা পোস্ট করে বলবেন যে আমার ইংলিশ কোর্সের যেই ফাইলগুলো আছে সেগুলো লাগবে। তো সাথে সাথে আমি আপনাকে কমেন্টে অথবা আপনার ইনবক্সে দিয়ে দেওয়া হবে, যে কোনো কেউ দিয়ে দেবেন। ঠিক আছে, তো অবশ্যই এটা মনে রাখবেন ইনশাআল্লাহ।